সকালবেলা অফিসের উদ্দেশ্যে বের হব, কিন্তু কয়েকবার মিথিলাকে ডাক দিলাম, কিন্তু আমার ডাকে মিথিলা সাড়া দিল না। আমি কিছুটা বিরক্ত হয়ে রুম থেকে বের হলাম। রান্নাঘরের দিকে উকি মেরে দেখলাম, কিন্তু রান্নাঘরেও মিথিলা নেই। ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকে মিথিলাকে দেখতে পাচ্ছি না। কয়েকবার আবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রাগ করে অফিসের দিকে পা বাড়ালাম। মেইন দরজার সামনে আসতেই দরজা খুলে আমার শ্বশুর শাশুড়ি ও আমার স্ত্রী মিথিলা বাসার ভেতরে প্রবেশ করলো। আমি তাদের দেখে সালাম দিলাম। আমার শ্বশুর দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, জামাই বাবাজি চলে আসলাম। আমি বললাম, খুব ভালো করেছেন। মিথিলার হাতে বড় একটা ব্যাগ। আমি মিথিলাকে বললাম, তুমি কোথায় গিয়েছিলে? মিথিলা বলল, এত বড় কাপড়ের ব্যাগ নিয়ে আব্বু আম্মু উঠতে পারছিল না, তাই ব্যাগটা নিয়ে আসতে নিচে গিয়েছিলাম। এবার আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আমি স্বভাবসুলভ হাসি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে দরজা খুলে বের হয়ে আসলাম। অফিসে এসে চেয়ারে বসে মনে মনে ভাবলাম, আবার শুরু হলো আমার কষ্টের জীবন। এমন সময় আমার অফিস কলিগ সানজিদা এসে পাশে বসে বলল, কি হয়েছে মিস্টার হ্যান্ডসাম? মনে হয় কি যেন ভাবছো? না, তেমন কিছু ভাবছি না। 3 বছর হলো বিয়ে করেছো, এসবের মধ্যে কি ভালোবাসা জানালা দিয়ে পালিয়েছে? আমি মুচকি হাসি দিয়ে বললাম, ভাব আমার একমাত্র মেয়েকে বিয়ে করেছি। ভেবেছিলাম একমাত্র মেয়েকে বিয়ে করলে জামাই আদর পাবো আর সাথে সমস্ত সম্পত্তি, কিন্তু বিয়ের পর বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। বিয়ের 12 মাসের মধ্যে 11 মাসই শ্বশুর শাশুড়ি আমাদের বাসায় থাকেন। তাদের নাকি মেয়েকে ছাড়া একদম ভালো লাগে না। যে 1 মাস শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাকেন না, সে 1 মাস আমি শান্তিতে ঘুমোতে পারি না। রাত 1টার সময় শাশুড়ি ফোন দিয়ে বলবে, জামাই তোমার শ্বশুরের পেটে খুব গ্যাস হচ্ছে, তুমি 1 পাতা গ্যাসের ট্যাবলেট নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় এসো তো। যখন অফিসে থাকবো তখন শ্বশুর ফোন দিয়ে বলবে, বাবা তোমার শাশুড়ির প্রেশারটা বেড়ে গেছে, তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার নিয়ে এসো তো। আর আমারও তখন বাধ্য ছেলের মতো কাজগুলো করতে হয়। জামাই বলে কথা, কিছু তো বলাও যায় না। কি বলো তুমি? এতদিন তো আমার সাথে কখনো শেয়ার করনি। কি শেয়ার করবো বলো? আমাদের ছোট্ট 2 রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট, তার উপর একটা রুম খুব ছোট। শ্বশুর শাশুড়ি আসলে ওনারা আমাদের রুমে থাকেন, আর আমাদের থাকতে হয় ছোট্ট রুমটাতে। তারা আসলে আর এই এক সমস্যা, আমার বউ আমার সাথে ঘুমোয় না, ও বাবা মায়ের সাথে ঘুমোয়। এমনকি আমাকে তেমন একটা সময়ও দেয় না, সারাক্ষণ বাবা মাকে নিয়েই পড়ে থাকে। বাবা মা কি খাবে না খাবে এই সব নিয়েও চিন্তায় শেষ। আমার কথা শুনে সানজিদাও দেখি টেনশনে পড়ে গেল। অফিস থেকে বাসায় এসে দেখি ড্রয়িং রুমে বসে শ্বশুর টিভি দেখছে। আমি ড্রয়িং রুমে প্রবেশ করে শ্বশুরের পাশে বসে শ্বশুরকে বললাম, আব্বা আমার এক অফিস কলিগের শ্বশুর শাশুড়ি মেয়ে জামাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিল 2 দিনের জন্য। 2 দিন পর ওনারা বাসায় গিয়ে দেখে চোরে সবকিছু চুরি করে নিয়ে গেছে, এমনকি ফ্রিজটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমার আপনাদের বাসার জন্য খুব চিন্তা হচ্ছে, আপনাদের এত দামি দামি জিনিস যদি চুরি হয়ে যায়। শ্বশুর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জামাই বাবা তুমি চিন্তা করো না, ওরা নিশ্চয়ই চায়না লক ব্যবহার করেছিল, তাই চোরে সহজে লক ভেঙে চুরি করেছে। আমি জাপানি লক ব্যবহার করি, তাছাড়া অনেকগুলো লক লাগিয়েছি, চোরের ক্ষমতা নেই এই লক ভেঙে চুরি করার। শ্বশুরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। ওনাকে যে ইনডিরেক্টলি বাসা থেকে যেতে বলছি, উনি কি সেটা বুঝেন না? পরদিন দেখি শ্বশুর বেলকনিতে বসে খবরের কাগজ পড়ছে। আমি শ্বশুরের পাশে দাঁড়িয়ে বললাম, বাবা আমার এক বন্ধু আমার পরে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে, আপনাদের কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে? শ্বশুরের মুখে আনন্দের হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ জামাই বাবা, খুব ইচ্ছা করে নাতি নাতনির মুখ দেখতে, কবে যে নানা হব। আমি তখন মুখটা গোমরা করে বিড়বিড় করে বললাম, সারা বছর যদি মেয়ের জামাই বাড়ি পড়ে থাকেন আর মেয়েকে সাথে নিয়ে ঘুমন, তাহলে নাতি নাতনি হবে কিভাবে? নাতি নাতনি কি আকাশ থেকে পড়বে? শ্বশুর কিছুটা অবাক হয়ে আমায় বলল, জামাই বাবা বিড়বিড় করে কি বলছো? আমি শ্বশুরের দিকে মুচকি একটা হাসি দিয়ে বললাম, বাবা নাতি নাতনির মুখ দেখতে চাইলে আপনাদেরও তো একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু তো সুযোগ দিতে হবে। শ্বশুর আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল, আর আমি চুপচাপ ওনার সামনে থেকে চলে আসলাম। পরদিন অফিসে আবারও ভাবছি কি করা যায়। মিথিলার সাথে তো কোনোভাবেই একসাথে এই শীতের দিনেও ঘুমোতে পারছি না। সানজিদা এসে পাশে বসে বলল, আজকে ফার্মেসি থেকে বাসায় যাওয়ার সময় কয়েকটি ঘুমের ঔষধ কিনে নিয়ে যাবে, তারপর খাবার শেষে সব ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে তোমার শ্বশুর শাশুড়িকে খাইয়ে দেবে। তারা যখন ঘুমের ঔষধ খেয়ে গভীর ঘুমে মগ্ন থাকবে, তখন তুমি তোমার স্ত্রীকে তোমার রুমে ডেকে নিয়ে আসবে। আমি সানজিদার কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার বুদ্ধির লেভেল তো অনেক লো। আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে পড়লেও আমার বউ আমার কাছে আসবে না। কেন আসবে না? কারণ ওর ঘুম খুব গভীর। একবার চোখ বন্ধ করলে সকাল হওয়ার আগে আর চোখ মেলে না। কানের কাছে যদি বোমাও ফোটে তবুও ওর ঘুম ভাঙবে না। তাহলে কি আর করা? তুমি ভাবতে থাকো, আমিও ভাবতে থাকি, দেখি কোনো বুদ্ধি বের করা যায় কিনা। সন্ধ্যায় আমি বেডরুমে বসে বই পড়ছিলাম। মিথিলা একটা কাজের জন্য রুমের ভেতরে প্রবেশ করতেই আমি মিথিলাকে জড়িয়ে ধরলাম। মিথিলা আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার কি লজ্জা শরম নেই? তুমি কি জানো না বাবা মা আমাদের বাসায় আছে? জানি বাসায় আছে, কিন্তু এভাবে আর কতদিন? তোমার কথার মানে কি? তুমি তো আমার কাছে আসোই না, রাতে আসতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো জানো আমার ঘুম খুব গভীর, একবার ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। কিন্তু তোমাকে তো বুঝতে হবে আমি তোমার স্বামী, আমারও তো চাহিদা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, রাগ করো না, আজ রাতে আমি তোমার কাছে আসবো। তুমি কি ছোট খুকি যে প্রতিদিন তোমার বাবা মায়ের সাথে তোমাকে ঘুমোতে হবে? আসলে সত্য কথা বলতে আম্মা আমার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে, এটা তার পুরনো অভ্যাস। পুরনো অভ্যাস হোক আর নতুন অভ্যাস হোক, এমনটাই যদি হবে তাহলে
হলে তোমাকে বিয়ে না দিলেই পারতো, বলেই আমি বেডরুম থেকে বের হয়ে গেলাম। এভাবে চলতে চলতে 2 মাস পর একদিন অফিস থেকে বাসার ভেতরে প্রবেশ করতেই মিথিলা আমাকে জড়িয়ে ধরে বলল আমি নাকি বাবা হতে চলেছি। মিথিলার মুখে এমন কথা শুনে সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। খুশিতে আমার বুকটা ভরে গিয়েছিল, চোখে ছলছল পানি, এ অশ্রু আনন্দের অশ্রু। একদিন দুপুরে আমি অফিসে কাজ করছি, এমন সময় মিথিলা ফোন দিয়ে বলল এক্ষুনি খাসির মাংস কিনে নিয়ে যেতে, আমার শ্বশুরের নাকি খেতে ইচ্ছা হচ্ছে। মনে একরাশ বিরক্ত নিয়ে অফিসের কাজ ফেলে বাজারের দিকে রওনা দিলাম। রাতে আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, আর আমার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খাসির গোশত দিয়ে ভাত খাচ্ছে। এমন সময় খেয়াল করলাম টিভিতে একজন লোককে দেখাচ্ছে, সে নাকি মাঝে মাঝেই কুকুরের গোশতকে খাসির গোশত বলে বিক্রি করে। খবরে লোকটাকে দেখে কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। হায় আল্লাহ, এ তো সেই লোক যার থেকে আমি আজ সকালে খাসির গোশত কিনে এনেছি। তার মানে আমি শ্বশুরের দিকে তাকাতেই শ্বশুর মিষ্টি হেসে বলল জামাই বাবা, আজ খাসির গোশতটা খুব ভালো হয়েছে, তবে গোশত তো অনেক চর্বি। শ্বশুরের কথা শুনতে শুনতে আমি ওয়াক ওয়াক করতে করতে ড্রয়িং রুম থেকে বের হয়ে আসলাম। দৌড়ে সোজা ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। আমার দৌড়ে যাওয়া দেখে আমার শ্বশুর অবাক হয়ে তাকিয়ে রইল। মিথিলাও দৌড়ে এসে ওয়াশরুমের ভেতরে ঢুকে আমার চোখে মুখে পানি দিতে দিতে বলল মা হব আমি, আর বমি করছো তুমি? আমি হাঁপাতে হাঁপাতে বললাম তাতে কি, আমিও তো বাবা হব, তাই আমিও বমি করছি। আর শোনো, এই খাসির তরকারি তুমি খেয়েছো? না আমি খাইনি, বাবা বাদে কেউ খায়নি, এই তরকারি এক্ষুনি ফেলে দাও। আমায় একজন পীর বাবা এইমাত্র ফোন করে বলল গর্ভবতী মেয়েদের বাসায় খাসির গোশত রান্না করলে অমঙ্গল হয়। মিথিলা অবাক হয়ে বলল তোমায় আবার কোন পীর বাবা ফোন দিয়েছিল? আমি রাগে বললাম আমায় ল্যাংটা বাবা ফোন করেছিল। এখন যাও, যা বলছি তাই করো। মিথিলা আমার রাগ দেখে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আমি উকি মেরে দেখলাম আমার শ্বশুর তখনও তৃপ্তি সহকারে মাংসগুলো খাচ্ছে। আমার আবারও বমি আসলো। এর মাঝে অনেকগুলো দিন চলে গেল। হসপিটালের বেডে মিথিলা শুয়ে ঘুমিয়ে আছে, আর আমার কোলে সদ্য জন্ম নেওয়া আমার মেয়ে। নিজের মেয়ের দিকে তাকিয়ে আমার মনের ভেতর কেমন জানি একটা ভালো লাগা অনুভূতি হচ্ছে। এমন সময় আমার কাঁধে হাত রেখে আমার শ্বশুর আমার চোখের দিকে তাকিয়ে বললেন জামাই বাবা, তুমি আমার মতো অভাগা হয়েও না। আমি অবাক হয়ে বললাম হঠাৎ আপনি একথা কেন বলছেন? তিনি আবার বললেন তুমি আর একটা সন্তান নিও, তা না হলে আমার মতো তোমাকেও নিজের মেয়ের জামাইয়ের অপমান সহ্য করতে হবে। আমি তার কথায় কিছুটা লজ্জা পেলাম। তিনি কাঁদো কাঁদো গলায় বলল শুধু মা বাবাই বোঝে তার একমাত্র মেয়েটাকে বিয়ে দিলে তাদের কতটা কষ্ট হয়, তারা কতটা অসহায় হয়ে পড়ে মেয়েটাকে ছাড়া। তুমি মাঝে মাঝে আমাকে অনেক কথা ইশারা ইঙ্গিতে বোঝাতে, আমি সবকিছুই বুঝতাম, কিন্তু না বোঝার অভিনয় করতাম, কারণ আমি আমার মেয়েটাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এখন আমার কষ্টটা বুঝবে না, বুঝবে তখন যখন তুমি তোমার নিজের মেয়েটাকে বিয়ে দিবে। জামাই বাবা, তোমরা বাদে আমাদের আর কেউ নেই, তাই মাঝে মাঝে আমার মেয়েটার নাতনিটাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে এসো। আমরা দুজন বয়স্ক মানুষ সবসময় তোমাদের পথ চেয়ে থাকবো। শ্বশুর কথাগুলো বলে চুপচাপ চলে গেল, আর আমার চোখের এক ফোঁটা জল আমার মেয়ের গালে পড়ল। আমি বুঝতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে কতটা ভালোবাসে। আমার সদ্য নবজাত মেয়েকে দেখে আমার কলিজাটা ভরে গেছে। এখনই মনে হচ্ছে ও যেন আমার 7 রাজার ধন। তাহলে আমার শ্বশুরের কাছে আমার স্ত্রীও 7 রাজার ধন। আমি না বুঝে তাকে অনেক কষ্ট দিয়েছি, এই কষ্টটা যদি আমার মেয়ের জামাই আমাকে দেয়। প্রিয় ভিউয়ার্স, সত্যি কথা বলতে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কোনোদিনও কমে না। সন্তান যত বড়ই হোক না কেন, তাদের প্রতি আদর ভালোবাসা অক্ষুণ্ণ থাকে। আমরা বাবা মা হওয়ার আগে কখনো তা বুঝতে পারি না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।